নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো প্রথমেই আজকে ডিআইআই এবং এফআইআই এদের ডেটা দেখে নেব। এফআইআই এরা প্রায় 2,500 কোটি টাকার কাছাকাছি শেয়ার বিক্রি করে দিয়েছে। এরপরেই সরাসরি ক্রুড অয়েল দেখে নেব। দেখতে পাচ্ছেন আজকে যে ডব্লিউটিআই ক্রুড, বেন ক্রুড, তারপর যে মুডবান ক্রুড এবং ন্যাচারাল গ্যাস, এতে প্রতিটাতেই একটা বড় স্পাইক দেখা গেছে। ডব্লিউটিআই ক্রুড প্রায় 3.06% এই মুহূর্তে বাড়া রয়েছে এবং ব্রেন্ট ক্রুড এই মুহূর্তে 3.01% বাড়া রয়েছে। তো আজকের দিনে হঠাৎ করে এই ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড এত বেড়ে গেল কেন? এর পেছনে দুটো কারণ রয়েছে। প্রথমটা যদি দেখি, এই যে ওপেক প্লাসের মিটিং হবে বলেছিলাম, তো সেই মিটিং এর যে আউটপুট সেটা বেরিয়েছে এবং এই মিটিং এর যে একটা আলোচনার বিষয় ছিল যে তেলের প্রোডাকশন বাড়ানো হবে, সেইটা কিন্তু বাড়ানো হয়নি। এইখানে দেখতে পাচ্ছেন আগের 2 মাসে যে পরিমাণে প্রোডাকশন করা হতো, এই মাসেও সেই একই পরিমাণের প্রোডাকশন করা হবে। আর যেহেতু প্রোডাকশন আনচেঞ্জ রয়েছে, সেই কারণের জন্যই এই যে ক্রুড অয়েলের দাম সেটা হঠাৎ করে বেড়েছে। এরপরে যদি দেখি, এর আগের ভিডিওতেই আলোচনা করেছিলাম, এই রাশিয়ার ওপর ইউক্রেন যে ড্রোন দিয়ে অ্যাটাক করেছে, সেখানে রাশিয়ার অনেকগুলো এয়ারক্রাফট, প্রায় 40 থেকে 41টা এয়ারক্রাফট ধ্বংস হয়ে গেছে। এবং এটা তো জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে তুর্কিতে একটা এই যুদ্ধ বন্ধের কথাবার্তা চলছিল এবং এই অ্যাটাকের পর সেই যে পিস টক সেটাকেও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই দুটো কারণের জন্যই ক্রুড অয়েল আজকে হঠাৎ করে বেড়েছে এবং এর যে প্রভাব সেটা সরাসরি ভাবে আমেরিকান মার্কেটের উপর পড়েছে। দেখতে পাচ্ছেন ডাউ জোন্স শুরুর দিকে অনেকটাই পড়ে গিয়েছিল এবং তারপর থেকে কিছুটা হলেও রিকভার করেছে। এরপর যদি নাসডাক দেখি, নাসডাকও দেখতে পাচ্ছেন শুরুর দিকে অনেকটা পড়েছিল, তারপরে আস্তে আস্তে কিছুটা রিকভার করে এখন একদম বর্ডারে চলছে। এরপরে যদি ইন্ডিয়ান এডিআর গুলো দেখি, ইনফোসিসের এডিআর এটা 0.69% পড়া রয়েছে। উইপ্রোর এডিআর এটা 1%-এর উপরে পড়া। আইসিআইসিআই ব্যাংকের এডিআর 0.25% পড়া। এইচডিএফসি ব্যাংকের এডিআর একদম বর্ডারে চলছে। তারপর ডক্টর রেড্ডি ল্যাব এর যে এডিআর সেটা 0.61% বাড়া রয়েছে এবং যাত্রা অনলাইন এটা 3%-এর কাছাকাছি পড়া রয়েছে। এরপরে কাল আদানি গ্রুপের যে স্টকগুলো সেগুলো অবশ্যই নজরে থাকবে, কেননা দেখতে পাচ্ছেন এই যে গৌতম আদানি ইনি কিন্তু আবার নতুন ভাবে ইউএস এর যে প্রসিকিউটর মানে ইউএস এর যে কোর্ট তাদের নজরে এসেছেন। কি কারণে? এই যে দেখতে পাচ্ছেন দা ওয়াল স্ট্রিট জার্নাল মানে ডব্লিউএসজে এরা আদানির বিরুদ্ধে একটা রিপোর্ট পেশ করেছে এবং এই রিপোর্টে কি বলা হয়েছে যে আদানি তাদের যে মুন্দ্রা পোর্ট আছে সেটা দিয়ে ইরান থেকে তরল যে পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সেটা আমদানি করত এবং এই ইরান থেকে তেল আমদানির ওপর আমেরিকার কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। আর এই যে ডব্লিউএসজি এটা কিন্তু এটাও জানিয়েছে যে এই পারস্য উপসাগর এবং মুন্ডা পোর্টের মধ্যে কিছু ট্যাঙ্কার শিপ টু শিপ ট্রান্সফার ও সিগন্যাল বন্ধ রেখে চলাচল করেছে, যা কিন্তু নিষেধাজ্ঞা এড়ানোর চিহ্ন হিসেবে ধরা হচ্ছে। আর এই কারণেই আদানি এন্টারপ্রাইজকে লক্ষ্য করে মার্কিন যে প্রশাসন রয়েছে তারা কিন্তু তদন্ত চালাচ্ছে। আর এই সময় দেখতে গেলে ইরানের উপর আমেরিকার সব থেকে বেশি নিষেধাজ্ঞা রয়েছে আর এই সময় এই গুরুতর অভিযোগ উঠে এসেছে। তো এই কারণের জন্য আদানি গ্রুপের স্টক গুলো ফোকাসে থাকবে। তবে এরপর আদানির তরফ থেকেও এই নিয়ে ডিসক্লোজার আছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে আদানি আছে তারা কিন্তু এই যে ইউএস প্রবের রিপোর্ট সেটাকে খারিজ করে দিয়েছে এবং বলেছে বেসলেস, মানে এর কোনো যুক্তি নেই। তবে দেখুন, কোম্পানি তো অবশ্যই বলবে যে এই ধরনের খবরের কোনো যুক্তি নেই, কিন্তু মার্কেট কেমন প্রভাব ফেলবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। এবং এটাও দেখতে পাচ্ছেন আদানি তার যে এনার্জি সলিউশন এই কোম্পানিটা রয়েছে তার মাধ্যমে 4,300 কোটি টাকা ফান্ড রেজ করতে চলেছিল স্টেক সেলের মাধ্যমে। আর এই সময়ই এই খবর ভেসে আসছে। তো এই 4,300 করোড়ের যে ফান্ড রেজটা সেটা সফল হয় কিনা সেটাও দেখতে হবে, কারণ এর আগে যখন এই আদানি গ্রুপ ফান্ড রেজের কথা ঘোষণা করতো তখনই কিন্তু প্রত্যেকবার হিন্ডেনবার্গের তরফ থেকে কোনো না কোনো খবর চলে আসতো এবং এই যে ফান্ড রেজ সেটা রুকে যেত। তো এবারেও বলেছিলাম আদানি এই যে ফান্ড রেজ করতে চলেছে কোনো না কোনো বাধা হয়তো আসতে চলেছে। আর দেখতে পাচ্ছেন সেরকমই কিন্তু একটা খবর চলে এসেছে। হিন্ডেনবার্গ তো আপাতত তাদের যে কোম্পানি সেটাতে তালা লাগিয়ে দিয়েছে। তো এবার এইটাই দেখার বিষয় এই যে ডব্লিউএসজি এর রিপোর্টটা বেরিয়েছে সেটা কতটা সত্যি হয়। এরপরে আগামীকাল ভারতের যে ইভি মেকিং কোম্পানিগুলো রয়েছে যেমন টাটা মোটর, তারপর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এইগুলো ফোকাসে থাকবে, কারণ ইন্ডিয়ান যে গভর্নমেন্ট এই যে ইভি পলিসি তাদের উপর কিছু পরিবর্তন এনেছে। আগে বিদেশ থেকে যে ইভি গাড়ি আমদানি করা হতো তার উপর 110% ট্যারিফ বসানো হতো এবং কিছু শর্তে এই যে ট্যারিফ সেটা কমিয়ে 15% করা হয়েছে। এবং এই শর্তগুলো কি, বিদেশি যে কোম্পানিগুলো তারা ভারতে $35,000 ওপরের গাড়ি আনতে পারবে, এর নিচের যে সস্তা গাড়ি সেইগুলো কিন্তু ভারতীয় মার্কেটে আনতে পারবে না। এবং ভারতে কম করে প্রায় 41.5 বিলিয়ন অথবা 500 মিলিয়ন এই টাকাটা ইনভেস্ট করতে হবে এবং যার মাধ্যমে 3 বছরে এই বিদেশেই তাদের যে প্ল্যান সেগুলো গঠন করতে হবে।
এবং এটা করলেই তবে তারা বছরে 8,000টা গাড়ি ভারতে আমদানি করতে পারবে বিক্রির জন্য, এর বেশি কিন্তু নয়। আর বিদেশ থেকে যদি ইভি গাড়ি সস্তায় আসে তাহলে ভারতের যে ইভি মেকিং কোম্পানিগুলো রয়েছে তাদের উপর নিশ্চয়ই প্রভাব পড়বে। তবে যদি একটা ভালো খবর দেখেন, এই যে বিদেশি কোম্পানি এলন মাস্কের টেসলা, তারা কিন্তু আপাতত ভারতবর্ষে তাদের যে ম্যানুফ্যাকচারিং ইউনিট সেটা খোলার জন্য কোনো আগ্রহ দেখায়নি। তো আগামীকাল এই খবরের জন্য ভারতের যে ইভি মেকিং কোম্পানিগুলো রয়েছে তাদের উপর ফোকাস রাখতে পারেন। এরপরে যদি দেখেন, এই যে ইউপিআই এর যে নাম্বার সেটা অল টাইম হাইকে হিট করেছে এই মে মাসে। এই মে মাসে এই যে ইউপিআই এর নাম্বার সেটা 25 ট্রিলিয়ন রুপিকেও ছাড়িয়ে গেছে। এরপরে জেপি সিমেন্ট এই কোম্পানিটার জন্য একটা খবর এসেছে, দেখতে পাচ্ছেন, দা ইনসলভেন্সি অ্যাপিলেট ট্রাইব্যুনাল আপহেল্ড ইনসলভেন্সি প্রসিডিং এগেনস্ট জেপি সিমেন্ট। মানে এই যে জেপি সিমেন্টের একটা ইনসলভেন্সির কেস চলছিল সেটা এনসিএলটি অ্যাপ্রুভ করে দিয়েছে। আর এর আগে এনসিএলটি এই জেপি গ্রুপের উপর যে ইনসলভেন্সি কেস চলছিল সেটাকে হোল্ড করে দিয়েছিল। আর এই যে এনসিএলটি আছে তারা সেই এনসিএলটির যে অর্ডার ছিল সেটাকে খারিজ করে দিয়েছে। কারণ এই যে এনসিএলটি এরা কিন্তু তদন্ত করে দেখেছে এই জেপি সিমেন্ট এই কোম্পানিটা পুরোপুরিভাবে ধারে ডুবে গেছে এবং বিভিন্ন লেন্ডারকে তাদের যে টাকা সেটা ফেরত দিতে পারেনি। এবং এই যে জেপি সিমেন্ট এর যে ইনসলভেন্সি প্রসিডিং চলছে তাতেও এই এনসিএলটি কোনো রকম ভুল খুঁজে পায়নি। মানে এবার এই যে জেপি সিমেন্ট এই কোম্পানিটা সরাসরি ভাবে ইনসলভেন্ট হতে চলেছে। তো এই কারণের জন্য আপনি জেপি গ্রুপের যে কোম্পানি বাজারে লিস্ট রয়েছে তার উপর অবশ্যই ফোকাস রাখতে পারেন। এরপরে আইটিসি লিমিটেড এই স্টকটাও আগামীকাল ফোকাসে থাকবে। কারণ হিসেবে যদি দেখেন, এখানে যে জিকিউজি গ্রুপ এই গ্রুপটার নাম হয়তো শুনেছেন, যখন হিন্ডেনবার্গের সঙ্গে আদানি কেস চলছিল এবং আদানির শেয়ার অনেক পড়ে গিয়েছিল তখন কিন্তু বারবার এই যে জিকিউজি গ্রুপ এরাই আদানির শেয়ার কিনে নিচ্ছিল। তো এবারে জিকিউজি আইটিসি গ্রুপে কিছু স্টেক বাড়িয়ে করেছে 5.47%। এবং আগেও আইটিসি এই কোম্পানিতে জিকিউজির কিছু ইনভেস্টমেন্ট ছিল। এইখানে দেখতেই পাচ্ছেন এই যে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি এই আইটিসিতে তাদের স্টেক সেল করেছিল, তার পরের দিনেই এই জিকিউজি পার্টনার এরাই আইটিসিতে প্রায় 0.51% স্টেক কিনে নিয়েছে এবং যেইটা কেনার পর এর স্টেক হয়ে দাঁড়িয়েছে 5.47%। এবং আগে আইটিসি কোম্পানিতে এই যে জিকিউজির স্টেক ছিল 4.96%। এরপরে এই প্রোটিন ইউহব টেকনোলজি এই কোম্পানিটা কিছুদিন ধরে কেন করছিল, যদি দেখেন কোম্পানিটা এই লেভেল থেকে প্রায় 1428-30 এর কাছে ট্রেড করছিল, সেইখান থেকে প্রায় 32 থেকে 33% কাছাকাছি ক্র্যাশ করেছে। তো এর পেছনে যদি কারণ হিসেবে দেখেন, এই কোম্পানিটার যে মেন কাজ, এরা প্যান কার্ড নিয়ে কাজ করে এবং প্যানের যে পরবর্তী প্রকল্প আসছিল প্যান 2.0, এরা সেইটার জন্য সরকারের কাছে অ্যাপ্লিকেশন জমা করেছিল এবং সরকার সেটাকে রিজেক্ট করে দিয়েছে। তো সেই কারণের জন্যই স্টকটা প্রায় 30 থেকে 32% কাছাকাছি ক্র্যাশ করেছে। তো এরপরে এটাও খবর এসেছে, দেখুন এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে এসেছে, দেখতে পাচ্ছেন সোর্স লেখা আছে, এই যে প্যান 2.0 এর যে ফাইনাল বিড সেটা এলএনটি গ্রুপের কোম্পানি এলটিআই মিন্ট্রি এই কোম্পানিটা পেয়েছে। তবে আবারও বলছি, এই যে খবরটা সেটা কিন্তু সোর্সের মাধ্যমে এসেছে, মানে রিপোর্টের মাধ্যমে। তো এই খবরটার কারণে এই যে এলটিআই মিন্ট্রি এই কোম্পানিটা রয়েছে এটাকে ফোকাসে রাখতে পারেন। এরপরে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার আজকের দিনে কেন 8%-এর উপরে বেড়েছে, কারণ হিসেবে যদি দেখেন, এই যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তারা আগামী 2 বছরের মধ্যে প্রায় 3,000 কোটি টাকার ডিফেন্স এক্সপোর্ট করার কথা ঘোষণা করেছে। তবে দেখুন, এই যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এটা অনিল আম্বানির কোম্পানি। আগেও কিন্তু এই অনিল আম্বানির এই যে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার এরা বিভিন্ন ধরনের টার্গেট রেখেছিল, কিন্তু অনেক টার্গেটই তারা পূরণ করতে পারেনি। এরপরে ওলেকটা গিনটেক এই কোম্পানিটাও আগামীকাল ফোকাসে থাকবে। এবং কি কারণে ফোকাসে থাকবে, কিছুদিন আগেই তো খবর এসেছিল, দেখতে পেয়েছিলেন যে মহারাষ্ট্রের যে মিনিস্টার তারা কিছু ই বাসের যে টেন্ডার সেটা ক্যান্সেল করে দিয়েছিল। তবে দেখুন, এই যে মহারাষ্ট্রের পরিবহন মন্ত্রী তিনি কিন্তু কোনো কোম্পানির নাম নেননি। তবে এটা কিন্তু সবাই জানতো, এই যে ওলেকটা গিনটেক এই কোম্পানিটাই সেই অর্ডার পেয়েছিল। তো এই কারণের জন্য ওলেকটা গিনটেকের শেয়ারটা অনেকটাই পড়েছিল। এবং আরো একটি নতুন খবর এসেছে, দেখতে পাচ্ছেন, মহারাষ্ট্র গভর্নমেন্ট ডিসাইডেড টু রিইনস্টেট ইট অর্ডার অফ 5,150 ইলেকট্রিক বাসেস ফ্রম ওলেকটা গিনটেক। মানে এর আগে যে খবরটা এসেছিল ওলেকটা গিনটেককে যে অর্ডার দেওয়া হয়েছিল সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো সেই অর্ডারটা আবার ওলেকটা গিনটেককে নতুন করে দেওয়া হয়েছে। তবে কিছু শর্তও দেওয়া হয়েছে, এই 2025-এর মধ্যে ওলেকটা গিনটেককে 600টা ইলেকট্রিক বাস সেটা ডেলিভার করতে হবে এবং পরবর্তীকালে যে আরো বাকি বাসগুলো রয়েছে তার জন্য কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও যদি দেখেন, এই কোম্পানিটা তেলেঙ্গানা যে স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন রয়েছে এদের থেকে দুটো নতুন অর্ডার পেয়েছে, যেখানে 500টা বাস ইন্টারডে সিটির জন্য লাগবে এবং 50টা বাস ইন্টারসিটি অপারেশনের জন্য লাগবে। তবে এর আগেও এই যে টিএসআরটিসি মানে তেলেঙ্গানার এই যে কর্পোরেশনটা এরাই ওলেকটা গিনটেককে 50টা বাসের অর্ডার দিয়েছিল
যার মধ্যে 10টা বাস ডেলিভারি দিতে পেরেছিল এবং বাকি 40টা বাস ঠিক সময় ডেলিভারি দিতে পারেনি এবং এই 40টা বাসের অর্ডার আপাতত ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এরপরে সুইলন এনার্জি, এই কোম্পানিটার জন্য একটা ভালো খবর এসেছে। দেখতে পাচ্ছেন সুইলন এনার্জি আইস 16% গ্রোথ, মানে এই কোম্পানিটা আশা করছে এদের যে বিজনেস সেটা 60% হারে বৃদ্ধি পাবে। এবং কি কারণে বৃদ্ধি পাবে এরা আশা করছে, কারণ উইন্ড পাওয়ারের যে ডিমান্ড সেটা ক্রমাগত বাড়ছে এবং এই কোম্পানিটা কি কাজ করে থাকে, এই যে উইন্ড পাওয়ারের বিভিন্ন যন্ত্রাংশ সেটা তৈরি করে থাকে। এবং ভারত সরকার এটাও ঘোষণা করেছে যে যে সমস্ত কোম্পানিগুলো এই উইন্ড পাওয়ার তৈরি করে তাদের সমস্ত প্রোডাক্ট এই ইন্ডিয়ান কোম্পানিগুলো থেকে কিনতে হবে। তো এই কারণের জন্য সুইলনের যে বিজনেস সেটা আরো বাড়তে পারে। এরপরে আমাদের ইন্ডিয়ান রুপি দেখে নেবো। ইন্ডিয়ান রুপি আজকে কিছুটা শক্তিশালী হয়েছে, এই মুহূর্তে 85.36 এর কাছে ট্রেড করছে। এরপরে যদি ডলার ইন্ডেক্স দেখি, ডলার ইন্ডেক্স তো 100 নিচে নেমে গিয়েছিল এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন 99 এরও নিচে চলে গেছে, মানে ইউএস এর যে ডলার সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই দুর্বল হচ্ছে। এরপরে যদি গোল্ড দেখি, 10 গ্রাম 24 ক্যারেট গোল্ড এটা 99,505 এর কাছে ট্রেড করছে। দেখুন যখন ক্রুড অয়েল বাড়বে, তারপর বিভিন্ন যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, তখন কিন্তু গোল্ড এর যে দাম সেটা বাড়তেই থাকবে। আর যদি এটা দেখেন, পৃথিবীর মধ্যে সব থেকে বেশি গোল্ড সেটা রিজার্ভ করে রেখে দিয়েছে আমেরিকা। আর যে বিটকয়েন সেটারও দাম চলছে 1,04,028। তো অনেকেই কিন্তু এটা বলেন যে যেহেতু আমেরিকার কাছে গোল্ড এবং বিটকয়েন যথেষ্ট পরিমাণে রয়েছে, মানে সব থেকে বেশি পরিমাণে রয়েছে, আর গোল্ড বিটকয়েন কখন বাড়বে, যখন এই পৃথিবীতে যুদ্ধ পরিস্থিতি বজায় থাকবে। তো অনেকেই কিন্তু এটা বলেন আমেরিকা কিন্তু ইচ্ছা করেই বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেয় যাতে করে তাদের দেশের যে সম্পদ সেগুলো বাড়তে থাকে। কারণ হিসেবে যদি দেখেন, আমেরিকার যে ইনকাম সেটার বেশিরভাগ কিন্তু আসে ডিফেন্স সামগ্রী থেকে। আর যখন যুদ্ধ পরিস্থিতি লেগে যাবে তখন কিন্তু আমেরিকা এই যে ডিফেন্স সামগ্রীগুলো রয়েছে সেগুলো এক্সপোর্ট করে বড় টাকা কামায়। এবং এই যুদ্ধ পরিস্থিতি বজায় থাকলে বিটকয়েন এবং গোল্ড এদের যে দাম সেটাও কিন্তু চড়চড় করে বাড়ে। এরপরে শেষে ডাউ জোন্স একবার দেখে নেবো। ডাউ জোন্স এই মুহূর্তে 0.61% নিচে ট্রেড করছে এবং নাসডাক কম্পোজাইট যদি দেখি, নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 0.029% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।